মেয়েরা, আশা করি সকলে খুব ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো এবং পড়াশোনা করছো। আগের দিন আমরা বন নিয়ে আলোচনা করেছিলাম। একটা আদর্শ বনের কয়েকটা স্তর আছে, কোথায় কীরকম ধরনের জীবজন্তু বাস করে। পৃথিবীতে আমাদের 1/3 বন থাকা দরকার, কিন্তু ভারতবর্ষে মাত্র 21% বন আছে। পৃথিবীর কয়েকটা দেশে 10%-এরও কম বন আছে, কোনো কোনো দেশে বন প্রায় নেই। এবং বনের উপকারিতা কী, বন থেকে আমরা কী পাই, বনে আগুন লাগলে কী ক্ষতি হবে, এগুলো আমরা আলোচনা করেছিলাম। এবার হচ্ছে বন বাঁচাবো কী করে, আর কেনই বা বন বাঁচানোর জন্য আমাদের দরকার পড়ছে। বন থেকে আমরা কী কী পাই তার মধ্যে দেখেছিলে পরিবেশ রক্ষা করার পিছনে এবং আমাদের যে আমরা শ্বাস নিই সেই বাতাসের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য বজায় রাখার পিছনে, জলচক্রের পিছনে বনের একটা বিরাট অবদান রয়েছে। বন ছাড়া সেটা পুরো ধ্বংস হয়ে যাবে। তাহলে সেই জন্যই আমাদের বন দরকার। এবার এই বনটাকে বাঁচাতে যাচ্ছি কেন, কি হচ্ছে আমাদের যে এত বন বাঁচানো দরকার পড়ছে। যে বনাঞ্চল আমাদের পৃথিবীতে আছে তার মধ্যে আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ সেটা এতটাই বড় এবং এত ঘন এবং সেখানে এত ধরনের প্রজাতি এখনও পাওয়া গেছে যে 2.5 লাখ তো উদ্ভিদ প্রজাতি, 1,70,000 প্রজাতি গাছ বর্ষাবনগুলোতে পাওয়া যাচ্ছে। সেখানে আফ্রিকার বর্ষাবনে হাতির মতো স্তন্যপায়ী যেমন পাওয়া যায়, মাউস লেবুরের মতো তেমনি ছোটো প্রাণীও পাওয়া যায়। অ্যাকুয়ারিয়ামে যে সকল আমরা রঙিন মাছ দেখি তারা বেশিরভাগই এসছে দক্ষিণ আমেরিকার ওই জঙ্গল থেকে। কিন্তু এই আমাজন এতটাই ঘন এবং এতটাই বড় একটা বন ছিলই বলবো আমি এখন, যে তোমাদেরকে আমি আগের দিন বলছিলাম যে বনের একদম ওপরের অংশকে বলা হয় ক্যানোপি বা ছাদ, আর নিচেকে বলেছিলাম কি বনের মেঝে। সেই ক্যানোপি বা ছাদ থেকে বনের মেঝেতে জল পড়তে সময় লেগে যেত 8 মিনিট। তো সেই বনটাও আমরা প্রতি সেকেন্ডে 1.5 একর করে কেটে ধ্বংস করছি। এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আগামী 100 বছরের মধ্যে পৃথিবী থেকে সব বর্ষা বন, রেন ফরেস্ট, আমাজন একটা রেন ফরেস্ট, সেটা হারিয়ে যাবে স্বাভাবিকভাবে গড়ে ওঠা বনের মধ্যে। তাহলে বুঝতেই পারছো আমরা কীভাবে ধ্বংস করছি। তো এই যে বন, সেই বনকে বাঁচাতে গেলে আমাদের কি করতে হবে, সচেতন হতে হবে মানুষকে সর্বপ্রথম। এই জন্য 2011 সালকে আন্তর্জাতিক বন বর্ষ হিসাবে ঘোষণা করেছিল সারা পৃথিবী জুড়ে। তো এই বন বাঁচাতে গেলে আমাদের কি কি করতে হবে, অবশ্যই কী করতে হবে, বন কাটা বন্ধ করতে হবে এইভাবে নির্বিচারে, প্রথম পদক্ষেপ। দ্বিতীয় হতে যে বনাঞ্চলগুলো হারিয়ে গেছে সেই বনাঞ্চলের জন্য নতুনভাবে বৃক্ষরোপণ করতে হবে এবং স্বাভাবিক বৃক্ষ যাতে সুন্দরভাবে গড়ে ওঠে, যাতে দাবানল না লাগে, প্রাকৃতিককরণ হোক, মানুষের সৃষ্টকরণ হোক, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, বনকে আমাদের আগলে রাখতে হবে। এবং এই পরিস্থিতিতে বনকে যখন আমাদের লালন পালন করতে হচ্ছে তখন আমাদের এটাও দেখতে হবে যে ওই বনে কোনো রোগ আক্রমণ ঘটলে তার উপযুক্ত ব্যবস্থা যাতে আমরা নিতে পারি। ঠিক আছে, স্বাভাবিক বনাঞ্চলে যে গাছগুলো ছিল সেগুলো যাতে নষ্ট করে ফেলেছি আমরা, সেগুলো যাতে ফিরিয়ে আনতে পারি। অর্থাৎ আমাদের বন সৃজন করতে হবে। আমরা বন সৃজন করছি, পৃথিবীতে এখন 95% প্রাকৃতিক বন হলেও মানুষ সৃষ্ট বন আছে 5%। যদিও সেগুলো অন্য কারণে হয়েছে, বাণিজ্যিক কারণে, কিন্তু আমাদের প্রাকৃতিক বনাঞ্চলে সেখানে যে প্রকৃতিতে যে ধরনের গাছ থাকা দরকার সেই অনুযায়ী সেই গাছ আমাদের লাগাতে হবে। বনকে আমাদের সংরক্ষণ করতেই হবে। পশ্চিমবঙ্গে এরকম দুটো বনের কথা আমরা দেখব। 1 নম্বর হচ্ছে উত্তরবঙ্গের বন, আর 2 নম্বর হচ্ছে দক্ষিণবঙ্গের আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ। চলো শুরু করা যায়। উত্তরবঙ্গে বনভূমি, তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ মানে কি, আমাদের পশ্চিমবঙ্গে কি আছে, পাহাড়। সেই পাহাড়ের যে বন, পাহাড়ের স্বাভাবিক উঁচু ঢালেতে কি থাকে পাহাড়ের ক্ষেত্রে, উঁচু পাহাড়ের ঢালে সাধারণভাবে জন্মায় পাইন, রোডোডেনড্রন, এই ধরনের গাছগুলো। আর আমাদের উত্তরবঙ্গের পাহাড়ের নিচে অঞ্চলে শিলিগুড়ি, ডুয়ার্স, তরাই, এই অঞ্চলে দেখা যায় সাধারণভাবে শাল, গামাল, ওদাল, শিশু, খয়ের, আমলকি, এই ধরনের গাছ দেখা যায়। এটা হচ্ছে স্বাভাবিক বনাঞ্চলে থাকা বিভিন্ন গাছ এবং সেখানে থাকা স্বাভাবিকভাবে বিভিন্ন জীবজন্তু থাকবে। কিন্তু প্রায় আজ থেকে 100 বছর আগে, ওই ব্রিটিশ রাজত্ব চলাকালীনই, 100 কেন তারও বেশি বছর আগে, বিদেশ থেকে ধুপি গাছের চারা নিয়ে এসে সেখান থেকে বেশি লাভজনক হবে বলে প্রাকৃতিক বনাঞ্চল কেটে সেই ধুপি গাছের চাষ শুরু হয় পাহাড়ে।
তাহলে বুঝতে পারছি উত্তরবঙ্গে বনভূমি ধ্বংস হচ্ছে। আর কি হলো, শাল কামাল ওখানে স্বাভাবিক শিশু ডুয়ার্সতরাই অঞ্চলে, কিন্তু সেখানে শিশু এবং সেগুন এই গাছ চাষ শুরু হয়ে গেল, কারণ ওই কাঠের দাম বেশি, ওখানে লোকের জন্য চাহিদা বেশি। তাহলে স্বাভাবিক বনাঞ্চল ধ্বংস হলো। এই ছবিটার সঙ্গে তোমরা পরিচিত, কি দেখতে পাচ্ছ, পাহাড়ে ধাপ ধাপ করা হয়েছে, অর্থাৎ ধাপ চাষ করা হয়েছে। তোমরা পড়েছ নিশ্চয় ভূগোল টোগোলে, দেখাও যায় এখনও। ধাপ চাষ করার জন্য পাহাড়ে বনাঞ্চলে আগুন লাগিয়ে বন প্রকৃতি ধ্বংস বা বন কেটে ফেলা, তার ফলে স্বাভাবিক বনাঞ্চল ধ্বংস হচ্ছে। সেটা যাতে নিয়ন্ত্রণ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ধাপ চাষের এই যেখানে করছি সেটাই ব্যবস্থা করতে হবে, নতুন বনাঞ্চল যাতে না নষ্ট করি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে ওই বনগুলো কেটে ফেলায় বনাঞ্চল ধ্বংস হয়, কী অসুবিধা হচ্ছে। এক, বনাঞ্চল ধ্বংস করে উত্তরবঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো হয়, পর্যটন ভালো হয়, আমরা বনের মধ্যে দিয়ে এরকম রেল লাইন পেতেছি। তাহলে কী হচ্ছে, হাতি চলাচলে বাধা হচ্ছে। দেখো এখানে দেখছো হাতিটা লাইন পার হচ্ছে, তাহলে হাতির চলাচলে বাধা হচ্ছে। সেখানের স্পিড লিমিট খুব কম থাকা উচিত রেলের, সেটা বলেছে, কিন্তু তার সত্ত্বেও লোকজন মানে না, তার ফলে হাতির সঙ্গে প্রায় ধাক্কা লাগে, হাতির মৃত্যু হয় দেখা যায়। আমার স্বাভাবিক কারণে হাতির, ধরো আমার বাড়ির মধ্যে দিয়ে কেউ যদি রেল লাইন নিয়ে যায় সেটা একটা অসুবিধা হবে, ঠিক তেমনি এখানেও একটা অসুবিধা হচ্ছে। আবার দেখো গন্ডার, আমাদের ভারতবর্ষে আসামে কাজিরাঙা গন্ডার যেমন আছে, পশ্চিমবঙ্গেও আছে, জলদাপাড়াতেও এই ধরনের গন্ডার। তো এই গন্ডারের স্বাভাবিক জঙ্গল জলাভূমি সংকোচন হয়ে যাচ্ছে, কেটে ফেলছি আমরা, তার ফলে গন্ডারের একশৃঙ্গ গন্ডারের সংখ্যাও দ্রুত হ্রাস পাচ্ছে। আর তোমরা মনে রাখবে, জঙ্গলে কেবলমাত্র বন সেই উদ্ভিদ থাকলে হবে না, সেই জঙ্গলে বসবাসকারী জীবজন্তু বেঁচে থাকা কিন্তু খুব দরকার, না হলে সেই বন টিকবে না। তাহলে বোঝা গেল যে হাতি এবং গন্ডার ধ্বংস হচ্ছে কীভাবে উত্তরবঙ্গের বনভূমি থেকে। এবারে দেখো চিতাবাঘ এবং সংঘাত, পেপার দেখবে প্রায় দেখতে পাবে, বিশেষত এই শীতকালে খুব দেখতে পাবে যে উত্তরবঙ্গে চিতা বেরিয়েছে। চিতা কেন বেরোচ্ছে, স্বাভাবিক বনাঞ্চল ধ্বংস হয়, চিতা স্বাভাবিক বাসস্থান হারাচ্ছে, এবং সেখানকার যে স্বাভাবিক হরিণ বা ওই জাতীয় যে ছোটোখাটো প্রাণী যেগুলোকে চিতাবাঘরা খাদ্য হিসেবে গ্রহণ করে, স্বাভাবিক খাদ্যও পাওয়া যাচ্ছে না, তার ফলে ওরা বেরিয়ে আসছে এবং সহজ শিকার, মানুষের আশেপাশে থাকা তাদের পোষা জীবজন্তু এবং মানুষের সঙ্গে সংঘাত রাখছে। এটা দেখো একটা কি, তুষার চিতা, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বরফ কম হওয়ার জন্য তুষার চিতার সংখ্যা হ্রাস পাচ্ছে। হ্যাঁ, এটা বেশ উঁচু পাহাড়ি অঞ্চলে উত্তরবঙ্গে পাওয়া যায়, কিন্তু এটাও একটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে ওটা গেল উত্তরবঙ্গে। এবার হচ্ছে দক্ষিণবঙ্গে আমাদের আছে সুন্দরবন, তাকে আমরা ম্যানগ্রোভস বনভূমি নামেও চিনি। দেখো তোমরা দেখতে পাচ্ছ জলা এবং তার সঙ্গে বন। দক্ষিণবঙ্গে আমাদের কী আছে, পশ্চিমবঙ্গের নিচের দিকে বঙ্গোপসাগর, তাই তো, ও সেই, তাহলে বুঝতেই পারছো সাগরের জল মানে ওখানে নোনা জলের পাশে উপকূল অঞ্চলে গড়ে ওঠা বনভূমি। তো এই বনভূমি কিন্তু অন্যান্য বনভূমি থেকে একেবারেই আলাদা। এখানে প্রাকৃতিক গাছ বলতে আমরা কাদের পাই, সুন্দরবন নাম শুনেই বুঝতে পারছো এখানে সুন্দরী গাছ আছে, হেতাল আছে, হোগলা আছে, গোলপাতা, এই সকল গাছ নিয়ে গড়ে উঠছে সুন্দরবন মূলত। এছাড়া অন্যান্য গাছ পাওয়া যায়, কিন্তু প্রধান গাছ হচ্ছে এগুলো। সুন্দরবনে অঞ্চলের গাছগুলোর কয়েকটি বিশেষ জিনিস দেখা যায়। কেন দেখা যায় না, 1000 গ্রাম সমুদ্রের জলে 38 গ্রাম লবণ থাকে, যেটা কিন্তু আমাদের এই স্বাভাবিক যে স্থলভূমির যে গাছগুলোকে আমরা চিনি সেই গাছগুলো কিন্তু এগুলো সহ্য করতে পারে না, তাদের পক্ষে এগুলো বিশেষ সমান। বা আমাদের উত্তরবঙ্গে যে বন এখনই পড়ে ফেলাম সেখানেও সহ্য করতে পারবে না। তাহলে এই অঞ্চলে গাছগুলো কি করে সহ্য করে, এদের লবণ গ্রন্থি থাকে, যার সাহায্যে ওরা গাছের দেহের মধ্যে ওই লবণগুলোকে জমা রাখতে পারে, পাতায় আছে, ছালে আছে, এবং সেগুলোকে দেহ থেকে বার করে দিতে পারে। তাহলে এটা গেল একটা বিশেষ গুণ। এদিকে তাকাও, দেখো মাটির ওপর এরকম লম্বা লম্বা কিছু যেন উঠে আছে মনে হচ্ছে, তাই তো, এগুলো হচ্ছে শ্বাসমূল। শ্বাসমূল কি, শ্বাস নেওয়ার জন্য, একদম শ্বাস নেওয়ার জন্য মূল কীভাবে শ্বাস নেয়, মাটির মধ্যে যখন মূল থাকে সেখানে কিন্তু কিছুটা বাতাস চলাচল করে, সেখান থেকে কিন্তু সেই মূলগুলো নষ্ট হয় না, কিন্তু
এগুলো তো আমরা আগেই বলা হলো, এখানেও ছবিতে দেখতে পাচ্ছ জলের মধ্যে কীভাবে গাছগুলো আছে, এবং সেগুলো কি নোনা জল, যেখানে 38 গ্রাম লবণ রয়েছে 1,000 গ্রামে। তো এই অতিরিক্ত লবণ জল সবসময় স্যাঁতসেঁতে ভিজে, সেখানে বাতাস নেই সেইভাবে, তাহলে মূলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে বাতাস না পেয়ে। গাছের মধ্যে বাতাস মূলের মধ্যে জাগে, তাহলে কি করে সেগুলো রক্ষা পাবে? এই যে মাটির ওপর দিকে উঠে এসছে এই মূলগুলো, যার ওপরের দিকে ছিদ্র ছিদ্র থাকে, যাকে বলা হয় নিউম্যাটোফোর, যার সাহায্যে শ্বাস নেয়, তাদের কিন্তু বলা হচ্ছে শ্বাসমূল। আর এটা দেখো জরায়ুজ অঙ্কুরোদ্গম, সেটা কি? এখানে বিভিন্ন গরান, হেতাল, হোগলা এই গাছগুলোর ফলগুলো গাছে থাকা অবস্থাতেই সেখানেই অঙ্কুর বের হয়, এবং কিছুটা বড় হওয়ার পরে সরাসরি সেটা মাটিতে পড়ে, এবং সেখান থেকে আমরা এইগুলোকে পাচ্ছি, মানে সেগুলো সরাসরি এসে মাটিতে পুঁতে যাচ্ছে। তো এই ধরনের আমরা দেখতে পাই, তাহলে একে বলা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। কী ধরনের জীবজন্তু আমরা সুন্দরবনে দেখতে পাই? দেখতে পাচ্ছ হরিণ, এরা থাকে সুন্দরবনে জন্মানো বিভিন্ন তৃণভূমিতে, যে সকল তৃণ বা ওই জাতীয় গাছ পাওয়া যায় তাদেরকে খেয়ে বড় হয়। গাছের ক্ষেত্রে একটা বাদ গিয়েছিল, দেখো এখানে গাছটা দিকে তাকাও, দেখো গুড়ির ওপর দিক থেকে এরকম মূলের মধ্যে নেমে এসে বলা হচ্ছে ঠেস মূল। ঠেস দিয়ে রাখি গাছগুলো যাতে হেলে না যায়, এই নরম মাটিতে পড়ে না যায়, ঠিক আছে। এবং একটি বিশেষ প্রাণী হচ্ছে কি দেখতে পাচ্ছ, রয়্যাল বেঙ্গল টাইগার। এরাও ধ্বংস হয়ে যাচ্ছে। যদি এই বনভূমি ধ্বংস হয়ে যায়, সেখানে গাছ কেটে ফেলা, সুন্দরবনের গাছে সুন্দর গাছগুলোকে আমরা কেটে ফেলছি, সেখানকার মানুষজন সেগুলোকে ঘর, বাসস্থান, গৃহস্থালী, পর্যটন হিসেবে গড়ে তোলার জন্য, হোটেল খোলার জন্য গাছ কেটে ফেলছে। লোকজন ভেতরে ঢুকে গিয়ে মধু সংগ্রহের নাম করে শিকার করছে, ফলে ধ্বংস হচ্ছে, এবং বাঘেরাও নষ্ট হয়ে যাচ্ছে। বাঘের সঙ্গে মানুষের সংঘাত হচ্ছে, যেমন উত্তরবঙ্গে চিতাবাঘের সঙ্গে এখানে বাঘের সঙ্গে মানুষের সংঘাত ঘটছে। এখানে কিছু পাখির ছবি দেখতে পাচ্ছ তোমরা। মাছরাঙা, এখানে একটি বিশেষ মাছরাঙা কোরাল কিংফিশার বলা হয়। দুধরাজ পাখি সুন্দরবন অঞ্চলে দেখো বাসা বেঁধেছে, দেখানো যাচ্ছে। এবং আরেকটি বিশেষ পাখি দেখো, পানকৌড়ির মতো দেখতে, কিন্তু পানকৌড়ি নয়। তো এই ধরনের বিশেষ পাখিও আমরা দেখতে পাই সুন্দরবনে বিশেষ অঞ্চলে। এরা ওই অঞ্চলেই পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না তেমন করে। সুন্দরবনে খাঁড়ির কুমির, নোনা জলের কুমির দেখতে পাচ্ছ তোমরা। নোনা জলের কুমির আর মিষ্টি জলের কুমির কিন্তু আলাদা হয়। তো সুন্দরবনে এটি একটি খাঁড়ির কুমির ওখানে দেখা যায়। তাহলে সুন্দরবন নষ্ট হয়ে গেলে এই সকল স্বাভাবিক জীবনও বিপর্যস্ত হবে, এবং শুধু তাই নয়, আমরাও বিপদে পড়ব। কারণ সুন্দরবনের সুন্দরী গাছ, কেয়া গাছ, হোগলা গাছ, গোলপাতা, এই সকল গাছগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণ দিকের স্থলভূমিকে অনেকাংশে রক্ষা করছে। এই যে ভীষণ ঝড়গুলো হয়, কিছুদিন আগে তোমরা দেখলে, সেই ঝড়ের প্রচণ্ড দাপটের হাত থেকে রক্ষা করে কিন্তু এই সুন্দরবনে বিশেষ গাছগুলোই। এবং এগুলো এত নমনীয় হওয়ায় ওই গাছগুলো আমাদের ওই ঝড়ের আঘাত থেকে সহজেই রক্ষা করতে পারে। তাহলে সেগুলো আমরাও কিন্তু বিপর্যস্ত হয়ে পড়বো আমরা যদি সুন্দরবন রক্ষার কাজে না। তাহলে রক্ষা কিভাবে করব? অবশ্যই প্রথমে গাছ কাটা বন্ধ করব, অতিরিক্ত বনের মধ্যে ঢোকা, বিনা প্রয়োজনে ঢোকা বন্ধ করব, শিকার করা বন্ধ করব, মধু সংগ্রহের জন্য যে গিয়ে ওখানে সেখানে যে মনুষ্য সৃষ্ট কারণে দাবানল যাতে না হয় সেদিকে আমরা খেয়াল রাখব। মিন ধরা, তার ছোটো চিংড়ি মাছ ধরতে গিয়ে আমরা একদম বনের মধ্যে ঢুকে যাওয়া, প্রাণীদের স্বাভাবিক আচার আচরণ, স্বাভাবিক বাসস্থান নষ্ট না হয়, যাতে ব্যাহত না হয়, যাতে খেয়াল রাখবো। মিন ধরতে গিয়ে এই জলের মধ্যে বিষ দিয়ে দিচ্ছি, তাহলে বলো তো এই কুমিরগুলো নষ্ট হবে, তাই তো? আর সমস্ত বনাঞ্চলটা ঘিরেই রয়েছে জলাশয়, সেই জলাশয় যদি বিষাক্ত হয় তাহলে বনাঞ্চলটাও বিষাক্ত হবে। সেই দিকে যাতে না হয় সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। সর্বোপরি যে ক্ষতিটা আমরা করেছি সেটা যাতে আমরা আবার ফিরিয়ে দিতে পারি পরিবেশে গাছগুলোকে, তার জন্য আমাদের বিভিন্ন গাছ লাগিয়ে সেখানে চলছে। সেখানে সুন্দরবন, সুন্দরী গাছ, হোগলা গাছ, এগুলো গাছগুলো চারা গায়ে নিয়ে গিয়ে বসাবার প্রচেষ্টা চলছে আমাদের। দ্রুত সেদিকে হয়, এবং সেগুলোকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি, শুধু গাছগুলো রেখে দিলাম নয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই গেল তোমাদের স্থলভূমি। বাকি বইয়ে পড়ো, অন্যান্য তথ্য যা আছে দেখো, কোনোটা অসুবিধা হলে বলো, কোশ্চেন অবশ্যই বলো। এরপর তাহলে এতক্ষণ আমরা স্থলভূমির বনাঞ্চল পড়ছিলাম, এরপর আমি চলে যাব সমুদ্রের জীবনে।
সমুদ্রের জীবনে দেখো তোমাদের একটা ছবি রয়েছে, এটা তোমাদের বইয়েও আছে, এটা সুবিধা হবে বলে এটাই দিলাম। জোয়ার ভাটা জল, এই দেখো জোয়ার ভাটা লেখা রয়েছে। জোয়ার ভাটা যে আমরা জানি জোয়ারের জল উপরে উঠে আসে, ভাটা নিচেটা নামে, তো তাহলে এই গভীরতার মধ্যে বিভিন্ন প্রাণী, সমুদ্রের প্রাণী উঠে আসে, আমরা তাদেরকে দেখতে পাই। যেমন ধরো জেলি ফিশ দেখতে পাও তোমরা সমুদ্রের বেড়াতে গিয়ে মাঝে মাঝে, বাস তারা মাছ যেটা দেখতে পাও, কাঁকড়া দেখতে পাও, সেই রাজকাঁকড়া বলে অনেকে, সেই রাজকাঁকড়াও দেখা যায় কিছু কিছু বিচে বা মোহনায় গেলে তোমরা দেখতে পাবে। এবার হচ্ছে মহীসোবান, স্থলভাগের যে অংশটায় সমুদ্রের জলে ভেবে ডুবে আছে তাকে আমরা বলি মহীসোপান, যেটা মোটামুটি দেখো 200 মিটার, তোমাদের দেখো স্কেল একটা করা রয়েছে, এই 200 মিটার পর্যন্ত অঞ্চলকে আমরা বলছি মহীসোপান। এই 200 মিটার অঞ্চলে আমাদের কিন্তু প্রচুর আলো ভালো ঢোকে, তার ফলে সামুদ্রিক প্রচুর শ্যাওলা বা গাছপালা যেটাকে বলো, জেলিফিশ, সি হর্স, কাঁকড়া, যে সকল ঘুরে ফেরানো জু প্ল্যান্টন, ফাইটোপ্ল্যান্টন, বিভিন্ন মাছ, এই সকল জিনিসকে কিন্তু আমরা এই 200 মিটারের মধ্যে এই মহীসোপান অঞ্চলেই কিন্তু সমুদ্রের বেশিরভাগ প্রাণীকে আমরা দেখতে পাই। এরপরে 200 থেকে 1500 মিটার পর্যন্ত যেখানে মোটামুটি একটা আলো প্রবেশ করছে, সেখানে আমরা বিভিন্ন প্রাণীকে দেখতে পাই, যেমন স্কুইড, ললিগো, সেপিয়া, আমাদের যে চিংড়ি হয়, চিংড়ি, বিভিন্ন রকম অক্টোপাস, তারপরে গভীর সমুদ্র থেকে ধরে আনা বিভিন্ন মাছ, হাঙর, এই সকল প্রাণীদের, এবং অল্প বিস্তর আমাদের যে শ্যাওলা জাতীয় জিনিস, এদেরকে আমরা দেখতে পাই। আর তারও নিচে 2000 মিটার পর্যন্ত একেবারে চলে যাচ্ছে 10,000 মিটার পর্যন্ত, সেই অঞ্চলে সমুদ্রে যেখানে গভীরের মধ্যে আলো প্রবেশ করতেই পারছে না, সেখানে কিন্তু আমরা যাদেরকে অন্ধকারে বসবাস করতে পারে এরকমই বিভিন্ন প্রাণীকে দেখতে পাই। চলো শুরু করা যাক সমুদ্র জীবন নিয়ে। তোমাদের প্রথমে দেখো দুটো মাছের নাম দেওয়া রয়েছে, আংলার ফিশ বা আংলার মাছ এবং হাচেট মাছ। খেয়াল করো, দেখো এখানে কেমন যেন আলো আলো হয়ে রয়েছে দেহটা, কেন না এরা একটু আগে যেটা দেখলে তোমরা, এই 10,000 মিটার নিচে পর্যন্ত এই অঞ্চলে, অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে বসবাস করে, তার ফলে এদের দেহে এক ধরনের আলো সৃষ্টি হয়। কীরকম? তোমরা জোনাকি পোকায় দেখেছো, জোনাকি পোকায় যেরকম আলো থাকে তাকে বলা হয় বায়োলোমেস, ঠান্ডা আলো। এদের দেহ লুসিফারেস নামক উৎসেচকের সাহায্যে লুসিফেরিন ভেঙে এখানে আলো উৎপন্ন হচ্ছে, যাকে আমরা বলছি ঠান্ডা আলো, এবং সেই ঘটনাকে আমরা বলি বায়োলোমেস। বিস্তারিত তোমাদের বইয়ে আছে, আমি বিস্তারিত যাচ্ছি না, এটুকু মনে রাখো বোঝার জন্য, তাহলেই হবে। এবার আর কি কি প্রাণী দেখতে পাওয়া যায়? তোমাদের সমুদ্রের মধ্যে যে সকল উদ্ভিদ ভেসে বেড়ায়, সাঁতার ঠিক কাটে না, তাদেরকে আমরা বলি ফাইটোপ্ল্যাঙ্কটন। তার মধ্যে প্রথমেই তোমাদের আছে ডায়াটম, দেখো ছবিটার বড় করে দেখানো হয়েছে অনেক, এককোষী আসলে এরা, সবুজ রঙে বুঝতে পারছো, স্বভোজী, কোষ প্রাচীর উদ্ভিদ মনে আছে, সেটা সিলিকাযুক্ত। এরা এককভাবেও থাকতে পারে, আবার শৃঙ্খলা করেও থাকতে পারে। এবার হচ্ছে ডিনোফ্লাজেট, এরা সকলে উদ্ভিদ কিন্তু এককোষী, স্বভোজী, এককভাবে থাকে, এবং ফ্লাজেলা আছে তার সাহায্যে এরা চলাফেরা করে। ঠিক আছে, এরপরে দেখো, দেখে মনে হচ্ছে কি একটা জঙ্গলের ছবি দেখাচ্ছি তোমাদের, তাই তো? হ্যাঁ ঠিকই, এটা হচ্ছে সমুদ্রের শ্যাওলা দিয়ে তৈরি হওয়া একটা জঙ্গল। সেই শ্যাওলাটার নাম হচ্ছে কেল্প। খুব বড় বড় সামুদ্রিক শ্যাওলা, যারা পাতলা পাতার মতো দেখতে হয়, মহীসোপান অঞ্চলে জন্মাচ্ছে, অর্থাৎ 200 মিটারের মধ্যে, যেখানে ভালো আলো প্রবেশ করছে, খুব দ্রুত বাড়ে, দিয়ে অরণ্য তৈরি করে ফেলে। দেহ আগেই বললাম চ্যাপ্টা অনেকটা পাতার মতো। সমুদ্রে বসবাসকারী ফাইটোপ্ল্যাঙ্কটনের মধ্যে অন্যতম হচ্ছে এই ডায়াটম, ডিনোফ্লাজেট, আর তারপরে হচ্ছে কেল্প, যেগুলোকে বিভিন্ন প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এর ফলে যে সকল প্রাণীরা ভেসে বেড়ায় তাদেরকে আমরা বলছি জু প্ল্যাঙ্কটন। তার মধ্যে প্রথমে আসছে ক্রিল, অনেকটা চিংড়ি মাছের মতো দেখতে, তাই তো? বেশির ক্ষেত্রে এরা আণুবীক্ষণিক, সমুদ্রের উপরতলে ভেসে বেড়ায়। কেউ কেউ ভালো সাঁতার কাটে, আমি আগেই বললাম, যারা ভেসে বেড়ানো মানে দেহটাকে ছেড়ে দিচ্ছে, জলের স্রোতে ভেসে যাচ্ছে, আর কেউ কেউ সাঁতার কাটতে পারে। দেখে বলা হচ্ছে ক্রিল, অনেকটা চিংড়ি মাছের মতোই দেখতে। কেউ কেউ খুব ছোট ছোট হয় বেশিরভাগ ক্ষেত্রে, কেউ কেউ বড় হয়।
এবারে দেখো কী দেখে মনে হচ্ছে ফুল ফুটে আছে, তাই তো? হ্যাঁ, একদমই। সেই জন্য নামও হচ্ছে সাগর কুসুম। কুসুম মানে ফুল, সাগরে ফোটা ফুলের মতো অনেকটা দেখতে কীরকম একটা লম্বা বিনতের ওপরে একগুচ্ছ পাপড়ি মেলে থাকা ফুলের মতো, যার এই পাপড়ির মতো অংশগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে নড়াচড়া করছে, অর্থাৎ আন্দোলিত হচ্ছে। যে নলের মতো দেহটা সেটা ফাঁপা, আর যেগুলো পাপড়ি বলে ভুল করছি আমরা, সেগুলোতে কিন্তু আসলে দংশকোষ আর রোমের মতো অংশ থাকে, যেগুলোর সাহায্যে ওরা শিকার করতে পারে। আর এই পাপড়ি যেগুলো দেখতে পাচ্ছ, এই পাপড়ির মাঝে কিন্তু মুখ আছে। এই মাঝের অঞ্চলে থাকে মুখ, মুখছিদ্র দিয়ে শিকার ধরে এগুলো দিয়ে এই মুখের মধ্যে দিয়ে এরা খাবারটাকে গ্রহণ করবে। এরপরে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সাগর কলম বা সি পেন। দেখতে অনেকটা, দেখতেই পাচ্ছ কেমন যেন দুপাশে এই পালকে যেমন থাকে না, এভাবে আছে ফ্রিল, তাই তো, শাখা প্রশাখা, অনেকটা হাঁসের পালকের মতো দেখতে হয়। নিচে অংশ যেটা মাটির মধ্যে গেঁথে আছে সেটাও ওরকম। এখানটা যেমন দেখছো মোটা থেকে সরু হয়ে গেছে, ওদিকটাও তাই। তাই শরীরের দুদিক হচ্ছে সরু, অসংখ্য শাখা আছে হাঁসের পালকের মতো দেখতে, আর পাথরের সঙ্গে ওরা ওই শাখার সাহায্যে আটকে থাকে বা ওই বালিতে এরকম গেঁথে থাকে। তাহলে এই তিনটে জু প্ল্যান্টিংয়ের কথা বললাম আমরা। আর কি সমুদ্রের প্রাণী দেখা যায়? গভীর সমুদ্রে আমরা পাই এই প্রাণীটাকে, নাম হচ্ছে কি অক্টোপাস। কি থেকে এসছে অক্টোপাস নামটা? 8টা সুরের মতো বাহু আছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এই অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে মাথা, গোলাকার একটা মাথা বা শরীর, সামনে দুটো বড় বড় চোখ থাকে। এদের বাইরে, এরা ওই শামুক জাতীয় প্রাণীর মধ্যে পড়ে, কিন্তু এদের বাইরে কোনো খোলস নেই, ভেতর দিকে আছে। সুরেতে দেখো এই যে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসলে হচ্ছে চোষক বা শোষক, যার সাহায্যেরা যেমন জোকের মুখের কাছে থাকে, তো সেরকম আটকে রাখতে পারে। আর এই 8টা বাহু যাকে কেন্দ্র করে থাকে, এই মাঝের গহ্বরটাকে আমরা বলছি মুখ। অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সব থেকে উন্নত হচ্ছে অক্টোপাসের মস্তিষ্ক এবং চোখ। এরা স্বভাবে ভীরু, নিরহ, পালিয়ে যেতে থাকে সাধারণত, কিন্তু এদের এই যে দংশ রোম আছে, এর সাহায্যে কিন্তু এরা শিকার করতে পারে, এবং এদের বিষ আছে টেন্টাকেলের মধ্যে, অর্থাৎ এই দংশ রোমের মধ্যে, কিন্তু সেটা মানুষ মারার মতো নয়। ব্লু রিংড অক্টোপাস বলে একটি অক্টোপাস আছে যারা বেশ বড় হয়, কেবলমাত্র তাদের বিষ মানুষের কিছুটাও প্রভাব ফেলতে পারে, অবশ করে দেয় কখনো কখনো। আর এরা এতটাই নিরহ ভীরু যে যদি মনে হয় ওরা নিজেরা বিপদে পড়েছে, ওরা কী করে, ওদের একটা ইংল্যান্ড একটা অংশ আছে শরীরের মধ্যে, সেটা ওরা ছুঁড়ে দিয়ে কালিটাকে, সমুদ্রের জলটাকে ঘোলা করে দিয়ে পালিয়ে যায়। এবার হচ্ছে এটা কি দেখতে পাচ্ছ, কী নাম হয়েছে? এটার নাম হচ্ছে স্কুইড। লালিগো স্কুইড। এই নিচেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একদম দৈত্যকার। তো এরা 10টা বাহু থাকে, এবং সেটা দেখো এরকম সামনের দিকে, মুখের কাছে, মাথার উপরের দিকে। সেখানে 8টা ছোট ছোট আর 2টো বড় বড় থাকে মাংসল পতঙ্গ নিয়ে দেহ। এই বাহুর সাহায্যে এরাও শিকার করে। এদেরও কালীগ্রন্থি আছে, এবং সেই কালীগ্রন্থি এরা প্রয়োজনে ছুড়ে দিয়ে চলে যায়। আটলান্টিক গভীর সমুদ্রে এই দৈত্যকার স্কুইডরা বসবাস করে, যারা 50 থেকে 60 ফুট পর্যন্ত হতে পারে, এবং বাহুই তার মধ্যে 30 ফুট মতো। এদের ভেতর দিকে একটা ক্যালসিয়াম ঘটিত শক্ত খোলক অংশ থাকে, যেটা এরা যখন সমুদ্রের ধারে কাছে এলে পারে নষ্ট হয়ে গেলে দেহটা, এবং সেইটা ভেতরে থেকে বেরিয়ে এসে সমুদ্রের ধারে পড়ে থাকে, এবং অনেকে সমুদ্র ফেনা নামে সেটাকে বিক্রি করে থাকে। এরপরে যেটা আসছে তোমাদের প্রাণী, হাঙর, শার্ক। এদের মাছ হলেও এদের দেহেও হাড় নেই, এরা হচ্ছে তরুণাস্থিযুক্ত। মাছের যেটা কাঁটা বলি আসলে তো ওটা হাড়, কিন্তু এদের দেহে সেটা নেই। এদের পুরোটাই তোমরা যেন মাংসর ক্ষেত্রে কচকচি বলো, সেরকম মতো আমাদের নাক এবং কানের মধ্যে যেটা রয়েছে নরম অংশ, সেরকম গোটাটাই এরকম তরুণ অস্থি দিয়ে তৈরি। কানকো থাকে না মাছের, যে এটা তো হাড় নেই, তাহলে কানকো কী করে হবে? কানকো থাকছে না, পরিবর্তে ফাটল মতো থাকছে মাছটা। হাঙরের ক্ষেত্রে একটা দাঁত ভেঙে গেলে, হাঙরের কিন্তু খুব ধারালো কড়াদের মতো দাঁত থাকে, সেই দাঁত ভেঙে গেলে তার পিছনের সারি দাঁত এসে সেই জায়গাটা আবার দখল করে।
এদের চামড়ায় মাছের মতো ওই রকম আঁশ থাকে না, কীরকম ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ থাকে, এবং সেটা ওই আমাদের সিরিজ কাগজের বিভিন্ন জায়গায় ঘষতে গেলে যেমন হয় সেরকম চামড়াটাকে হাত দিলে মনে হয়। যদিও উল্টো দিক থেকে হাত দিলে তবেই বুঝতে পারবো, সোজা দিক থেকে হাত দিলে কিন্তু সেটা মসৃণ মনে হয়। হোয়েল শার্ক, অর্থাৎ যেটা উপরে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এই হোয়েল শার্ক মানে হোয়েল মানে তিমির মতো এই সামনের দিকটা চওড়া হয় বলে একে বলা হচ্ছে হোয়েল শার্ক। এরা মুখ খুলে সাঁতার কাটে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এদের গলা এত সরু যে কোনো বড় জীবজন্তু ওরা খেতে পারে না, এরা খুব ছোটো ছোটো যে প্লাঙ্কটন এবং ছোটো মাছকে কেবল খেতে পারে। হাঁ করে সাঁতার কাটে কেন না, জল সমেত ওই প্রাণীগুলো ওদের দেহের মধ্যে মুখের মধ্যে ঢুকে গেল, কানকো দিয়ে জলটা বেরিয়ে গেল, তাহলে ছাঁকনির মতো হয়ে গেল, এবার ওই প্রাণীগুলো ওরা খেয়ে নিল, কিন্তু বড় প্রাণী খেতে পারে না। আবারও বলছি, এই দেখো এই প্রাণীটা দেখে কেমন ভয়ঙ্কর লাগছে, কিন্তু বেচারিদের মাথা নিয়েই সমস্যা, হাতুড়ির মতো মাথাটা দুদিকে চলে গেছে চ্যাপ্টা হয়ে, আর দু প্রান্তে দুটো চোখ, তারা বুঝতে পারছো কীরকম অবস্থা। আর হচ্ছে একে সেই জন্য বলা হচ্ছে হ্যামার হেডেড শার্ক। হ্যামার মানে হাতুড়ি। অধিকাংশ হাঙর মাছই, এরা মাছ হলেও ডিমের পরিবর্তে বাচ্চা প্রসব করে। নেক্সট দেখতে পাচ্ছ কী নাম, তারা মাছ। হ্যাঁ, তারার মতো দেখতে পাচ্ছ, 5টা চ্যাপ্টা বাহু দেহ থেকে বেরিয়ে এসছে, কখনো কখনো 4টে দেখা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 5টা। মাঝে থাকে মুখচিত্র, উল্টো দিকে দেখতে পাবো। আর এই যে বাহুগুলো দেখতে পাচ্ছি, এই বাহুর মধ্যে আবার ছোটো ছোটো নালীর মতো উপাঙ্গ থাকে, যাদেরকে বলা হচ্ছে নালীপথ বা টিউব ফিট, যা সেগুলোর সাহায্যে ওরা ওই জেট প্লেনের মতো জল ছুড়ে দিয়ে চলাফেরা করতে পারে। এর শেষ প্রান্তে চোষক থাকে, এবং যার সাহায্যে এরা শিকার করে এবং চলাফেরা তো আগেই বলা হয়েছে করতে পারে। তাহলে এইগুলো গেল সমুদ্রে কিছু প্রাণীদের কথা। এছাড়াও কিছু প্রাণীদের তোমাদের দেখানো হয়েছে দেখো, এবং উদ্ভিদদের। সামুদ্রিক ঘাস, সমুদ্রেও এক ধরনের ঘাস যেতে জন্মায়, সামুদ্রিক ঘাস। মাকড়সা কাঁকড়ার মতো, কিন্তু মাকড়সার মতো 8টা বড় বড় বাহু দিয়ে তৈরি হয় বলে দেখতে অনেকটা মাকড়সার মতো লাগে বলে মাকড়সা কাঁকড়া। সমুদ্রের বিখ্যাত চিংড়ি লবস্টার। ব্লু রিং অক্টোপাস, একটু আগে যেটা বললাম যে মানুষের পক্ষে ক্ষতি করতে পারে এদের বিষটা, দেখো ব্লু এরকম রিং গোলাকার হয়ে রয়েছে বলে ব্লু রিং অক্টোপাস। ললিগো, ওই যে স্কুইড বললাম ওদেরই ভাই, এটা ছোট হয় যদিও অত বড় হয় না। শোর্ট ফিশ, শোর্ট মানে তলোয়ার, এদের মুন্ডুটার সামনের দিকটা দেখো কি রয়েছে, এরকম তলোয়ারের মতো বড়, সেই জন্য বলা হচ্ছে শোর্ট ফিশ। সমুদ্রের বিখ্যাত ছোট একটা কচ্ছপ গ্রিন সি টার্টল। গ্রিন, সমুদ্রের রঙের সঙ্গে খুব মিল পাওয়া যাচ্ছে, গ্রিন। আর হচ্ছে স্পাম তিমি, এদের মাথাটা খুব মোটা হয়, পিছনটা সরু, এই জন্য বলা হচ্ছে স্পাম তিমি মাছ। যদিও তিমি মাছ নয়, আমরা আগেই জেনেছি। পরে আমরা চলে যাচ্ছি সমুদ্রে। এই যে বিভিন্ন প্রাণী উদ্ভিদ বসবাস করছে, তাদের দেখা যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে। কতটাই তোমরা আজকাল খবরে দেখতে পাবে যে বিভিন্ন প্রাণী মারা গেছে, সমুদ্রে ভেসে এসছে, সমুদ্রে দূষণ হচ্ছে। কি করে হচ্ছে তার একটা কারণ দেখো বলেছে, রাসায়নিক সার ও জৈব পদার্থযুক্ত ময়লা জল। তাহলে প্রথমে যেটা আছে রাসায়নিক সার ও জৈব বর্জ্যযুক্ত ময়লা জল। আমরা তো জানি যে আমাদের এই বিভিন্ন ড্রেন দিয়ে জলগুলো কোথায় যায়, নদী, সেই নদী থেকে কোথায় যাবে, নদী কোথায় পড়ে, সমুদ্রে। তাহলে এই যে রাসায়নিক পদার্থ যেগুলো ক্ষতিকর জলে মিশছে, সেগুলো আসলে গিয়ে কোথায় মিশবে, আবার শেষে সমুদ্রে। বৃষ্টিতে ধুয়ে গেল বিভিন্ন জমির জল, সেগুলোও নদী দিয়ে গিয়ে মেশে সমুদ্রে। তাহলে এই রাসায়নিক সার ও জৈব পদার্থযুক্ত জৈব বর্জ্যযুক্ত যে ময়লা জল, সেগুলো পড়ে দেখা যাচ্ছে সমুদ্রের মধ্যে ওই যে শ্যাওলাগুলো বলা হলো, সেগুলো খুব বেড়ে যাচ্ছে, যাকে বলা হচ্ছে অ্যালগাল ব্লুম। দেখো এই ছবিটা থেকে খেয়াল করো তোমরা, এই যে লাল লাল হয়ে গেছে, এটা কী জন্য জানো? এত বেশি সামুদ্রিক শ্যাওলা, ওই যে ডিনোফ্লাজের যেটা দ্বিতীয় বলা হয়েছে, সেটা বেড়ে গেছে, যে সেখানে জলটা লাল হয়ে গেছে। একে বলা হচ্ছে অ্যালগাল ব্লুম। অ্যালগি মানে হচ্ছে শৈবাল, আর ব্লুম মানে হচ্ছে হঠাৎ বেড়ে ওঠা। এদের দেহ থেকে বেরোনো অতি বিষ, অর্থাৎ বিষের মতো জিনিস, যেগুলো সামুদ্রিক জীবের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। জলের স্বচ্ছতা কমে যাচ্ছে, দেখো লাল হয়ে গেছে, তাহলে কি সমুদ্রের মধ্যে সূর্যের আলো সেটা প্রবেশ করতে পারবে না ঠিক মতো, তাহলে কী হবে, তার নিচে থাকা উদ্ভিদটা ভালো করে সালোক সংশ্লেষ করতে পারবে না,
তার ফলে কী হবে বলো তো, তাদের তো খাবার অভাব হবেই, সঙ্গে কী হবে যে অক্সিজেন জলে সেটা কমে যাবে। তাহলে যে প্রাণীরা বাস করছিল তারা কী হবে, ঠিকমতো অক্সিজেন পাবে না, তার ফলে ওই সব প্রাণী মৃত্যুও ঘটতে পারে। বোঝা গেল কী ক্ষতি করে এটা। এরপরে যেটা আছে তেল। তেল কি, বেশিরভাগ জাহাজ কিন্তু তেল নিয়ে আসে সমুদ্র দিয়ে। সেই যখন জাহাজে করে তেল আনছি, তো যদি কোনো কারণে সেগুলো ছিদ্র হয় বা ধ্বংস হয় বা ডুবে যায়, তাহলে সেই তেল কোথায় মিশবে, সমুদ্রে। আর এই অপরিশোধিত তেল হচ্ছে বিষাক্ত, বিষের মতো। দেখো এখানে দেখো জিভটা দেখো, একটি হাঁসের মধ্যে তেল পড়ে কী অবস্থা তার, একদম চুপচুপে তেলে ভিজে গেছে, সে না সাঁতার কাটতে পারবে না পালকগুলো ছাড়াতে পারবে। তাহলে বিভিন্ন প্রাণীদের দেহে চামড়ায় ঘা, চোখ মুখ ইত্যাদি অঙ্গে জ্বালা জ্বালা করে, তাদের যে তাপ নিরোধক জল নিরোধক ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠান্ডার সমুদ্রের জলে সেগুলো মরে যাচ্ছে। এখানে দেখো পাখিটা যেটা দেখতে পাচ্ছ, সেই পাখিটার কি হচ্ছে, ঠোঁট দিয়ে নিজের তেলে ভাজা পালককে বোলালে তাদের ওই তেল শরীরে ঢুকে যাচ্ছে। তাই তো, তোমরা জানো পাখিরা কী করে, পালক পরিষ্কার করার জন্য ঠোঁট দিয়ে করে, তাদের শরীরে ঢুকে গিয়ে সেই অপরিশোধিত তেল তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত নষ্ট করে ফেলছে। এবার হচ্ছে প্লাস্টিক, বর্তমানে সব থেকে বড় একটা সমস্যা। খেয়াল করো কচ্ছপটার মুখ দিয়ে এরকম প্লাস্টিক বেরিয়ে আসে। দেখবে কয়েকদিন আগেই সমুদ্রে দেখা ছিল তিমি মাছ ভেসে এসছে, তার পেট ফেটে এত এত প্লাস্টিক বেরোচ্ছে। ওই যে তিমি মাছ দেখলে একটু আগেই পড়লাম যে হাঁ করে যাচ্ছে, তাহলে এই জলের মধ্যে প্লাস্টিকটা ঢুকে গেল, তার পেটে চলে গেল, সে তো আর বার করতে পারবে না। তাহলে এই সকল খাবার ভেবে তারা খেয়ে নিল। জেলিফিশ ওরকমই পাতলা পাতলা দেখতে হয়, তার পেটের মধ্যে জমে গিয়ে সে মরতে পারে, শ্বাসনিতে আটকে মরতে পারে। তাহলে প্লাস্টিক যাতে সমুদ্রে না পারে, নদীতে না পারে, আমাদের খুব করে খেয়াল রাখা উচিত। আর হচ্ছে সমুদ্রের জলে অম্লতা বেড়ে যাওয়া, সেটা কী জিনিস, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য কেবলমাত্র আমাদের বাতাস দূষিত করে সেটা বিঘ্নিত হলে তা নয়, সমুদ্রের জলের মধ্যে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গুলছে তার ফলে কিন্তু সমুদ্রের জলের অম্লত্ব অর্থাৎ সেটা কী বলতো অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, ঝাঁঝালো হয়ে যাবে, এর প্রভাব পড়ছে। তার ফলে মাছ, স্কুইড, অন্যান্য ফুলকাযুক্ত প্রাণী যারা জল থেকেই অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালাচ্ছে, তাদের ক্ষেত্রে বাঁচা ক্রমশ কঠিন হয়ে পড়ে। এবং লবস্টার, কাঁকড়া, কোরাল, যে সকল প্রাণীদের উপরে খোলকটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, সেগুলো অ্যাসিডেতে নষ্ট হয়ে যাবে, সেগুলো ভেঙে যেতে যাবে সহজেই। যে সকল প্রাণীরা ডিম দেয়, সেই ডিমের খোলকও নষ্ট হয়ে যাবে, তাহলে সেগুলো বাঁচতে পারছে না। তাহলে এইভাবে আমরা সমুদ্রে জনজীবনও ধ্বংস করে ফেলছি। বোঝা গেল? এই পর্যন্তই তোমাদের সমুদ্রের জীবন পর্যন্ত। এরপরে মরুভূমি এবং মেরু অঞ্চল আমরা পরের দিন পড়ব। ঠিক আছে?